রহস্যময় পারিবারিক গল্প। আজ সন্ধ্যায় প্রতিবেশী আন্টি জিজ্ঞেস করল, তোর ছেলের বিয়ে কখন? আর আমার ছেলে সবার সামনে বলে বসল, আমি শুধু মাকেই বিয়ে করব। সন্ধ্যায় বারান্দায় বসেছিলাম, পাশের বাড়ির রিনা আন্টির সাথে গল্প করছিলাম। ছেলে স্নান সেরে বারান্দায় এসে আমাদের সাথে বসল। রিনা আন্টি তাকে দেখে হাসতে হাসতে বলল, কি রে রফিক, এত বড় হয়ে গেছিস, বিয়েথা করবি কখন? আমিও হেসে বললাম, হ্যাঁ, এই নিয়ে তো ভাবতে হবে। ছেলে আমার দিকে তাকিয়ে বলল, আমার বিয়ের কথা ভাবার দরকার নেই। রিনা আন্টি অবাক হয়ে বলল, কেন রে? এই বয়সে তো বিয়ে করার কথা। আমি বিয়ে করব তো? ছেলে আমার হাত ধরল। কিন্তু আমি শুধু মাকেই বিয়ে করব। রিনা আন্টির মুখ হা হয়ে গেল। আমিও স্তব্ধ হয়ে গেলাম। কি বললি তুই? আমি সিরিয়াস। আমি মা ছাড়া কাউকে বিয়ে করতে চাই না। সে সবার সামনে এত স্বাভাবিকভাবে বলল যে মনে হল কোনো স্বাভাবিক কথা বলছে। রিনা আন্টি অস্বস্তিতে পড়ে বলল, এ কি কথা বলছিস? মায়ের মতো মেয়ে বিয়ে করবি এই বোঝাতে চাইছিস? না আন্টি, আমি আমার মাকেই বিয়ে করব। ছেলে একদম দৃঢ় স্বরে বলল। আমি তাকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। রিনা আন্টি উঠে দাঁড়াল। আমার যাওয়ার সময় হয়েছে। আন্টি চলে যাওয়ার পর আমি ছেলের দিকে তাকালাম। তুই কি করলি? সবার সামনে এসব কি বললি? আমি সত্যি কথা বলেছি। সে আমার হাত ছেড়ে দেয়নি। আমি তোমাকে বিয়ে করতে চাই। সবাই জানুক। মানুষ কি বলবে? আমি পরোয়া করি না। আমি তোমাকে ভালোবাসি। তার চোখে এক অদ্ভুত জেদ। কাল থেকে আমি সবাইকে বলবো তুমি আমার ভবিষ্যৎ স্ত্রী। ও সন্ধ্যার অন্ধকার নামছিল আর আমার মাথার ভেতর ঝড় উঠেছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়াঙ্কা দাস। আমার বয়স ৪১ বছর। আমার স্বামীর নাম সুমিত দাস, বয়স ৪৪ বছর। আমাদের ৩ সন্তান, অর্জুন, তন্বী আর পূর্ণিমা। অর্জুন ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। তন্বী ১৪ বছর বয়সী, নবম শ্রেণীতে পড়ে। পূর্ণিমা ১০ বছর বয়সী, পঞ্চম শ্রেণীতে যায়। এই ঘটনার ২ দিন পর সকালে ঘুম থেকে উঠে দেখি অর্জুন আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। কি হয়েছে বাবা? আমি ঘুমের ঘোরে জিজ্ঞেস করলাম। মা, আমি তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। সে খুব গম্ভীর গলায় বলল। আমি বিছানায় উঠে বসলাম। কি বলবি? মা, আমি সত্যি করেই তোমাকে ভালোবাসি। এটা কোনো মজার কথা না। তার গলায় এক অদ্ভুত আবেগ। আমি জানি মানুষ কি ভাবতে পারে, কিন্তু আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। আমার গলা শুকিয়ে গেল। অর্জুন, তুই কি বলছিস? মা, আমি প্রতিদিন তোমার কথা ভাবি। তুমি যখন হাসো, যখন রান্না করো, যখন আমার যত্ন নাও, সব সময় আমার মন কেমন করে। সে আমার হাত ধরার চেষ্টা করল, কিন্তু আমি সরিয়ে নিলাম। তুই কি অসুস্থ হয়ে গেছিস? এসব কি বলছিস? মা, আমি একদম সুস্থ। আমি শুধু আমার মনের কথা বলছি। তার চোখে অদ্ভুত এক আগুন জ্বলছিল। আমি তোমাকে ছাড়া আর কাউকে চাই না। তুমি যদি আমাকে একবার সুযোগ দাও। থামো, আমি চিৎকার করে উঠলাম। এসব কি বাজে কথা বলছিস? আমি তোর মা। আর আমি তোমার সন্তান। কিন্তু আমি তোমাকে মা হিসেবে না দেখে একজন সুন্দর নারী হিসেবে দেখি। সে কথাগুলো এত স্বাভাবিকভাবে বলল যে আমার গা ঘিন ঘিন করে উঠল। এমন সময় স্বামী সুমিত স্নান করে বেরিয়ে এলো। কি হচ্ছে এখানে? এত চিৎকার কেন? সে জিজ্ঞেস করল। অর্জুন সুমিতের দিকে ঘুরে দাঁড়াল। বাবা, আমি মায়ের সাথে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম। সুমিত অবাক হয়ে আমার দিকে তাকাল। কি আলোচনা? আমি মাকে বলছিলাম যে আমি তাকে বিয়ে করতে চাই। অর্জুন একদম সোজাসুজি বলে দিল। সুমিতের চোখ কপালে উঠল। তুই কি বললি? আমি বললাম আমি মাকে বিয়ে করতে চাই। আমি তাকে একজন নারী হিসেবে ভালোবাসি। অর্জুন আরও দৃঢ়ভাবে বলল। সুমিত রাগে ফেটে পড়ল। তুই মাথা খারাপ হয়েছিস? এসব কি বাজে কথা বলছিস? আমি কোনো বাজে কথা বলছি না। আমি সত্যি কথা বলছি। অর্জুনের গলায় কোনো ভয় নেই। আমি আমার সিদ্ধান্তে অটল। সুমিত থাপ্পড় মারতে যাচ্ছিল, কিন্তু অর্জুন তার হাত ধরে ফেল। বাবা, আমার সাথে মারামারি করবেন না। আমি শুধু আমার ভালোবাসার কথা বলেছি। এমন সময় তন্বী আর পূর্ণিমা ঘরে ঢুকল।
কি হচ্ছে এখানে? তন্বী জিজ্ঞেস করল। তোর দাদা পাগল হয়ে গেছে কি? সুমিত বলল। আমি পাগল হইনি কি? অর্জুন শান্তভাবে বলল। আমি শুধু সবাইকে জানাচ্ছি যে আমি মাকে বিয়ে করব। তন্বী হাসতে শুরু করল। দাদা, তুমি কি মজা করছ? আমি কোনো মজা করছি না। আমি সিরিয়াস। অর্জুন তন্বীর দিকে তাকাল। আমি মাকে খুব ভালোবাসি। আমি তার স্বামী হতে চাই। পূর্ণিমা কিছু না বুঝেই হাসছিল। দাদা, তুমি তো মায়ের ছেলে। তুমি কিভাবে মাকে বিয়ে করবে? এসব ছোটদের বোঝানোর দরকার নেই, অর্জুন বলল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি আজ থেকে তোমার স্বামী হিসেবে আচরণ করব। তুমি আমাকে মানিয়ে নিতে পারবে কি? আমি আর সহ্য করতে পারলাম না। তুই এই বাড়ি থেকে বের হয়ে যা। আমি তোকে আর দেখতে চাই না। আমি কোথাও যাব না। এই বাড়ি আমারও। অর্জুনের গলায় এক ধরনের অদম্য জেদ। আর আমি তোমাকে ছাড়ব না। এই কথার পর আমি ঘর থেকে বের হয়ে এলাম। সুমিত আমাকে অনুসরণ করল। প্রিয়াঙ্কা, ছেলেটার সাথে কি হয়েছে? এসব কি বলছে? আমি জানি না। হঠাৎ করে এসব কেন বলছে? কি আমার গলা কাঁপছিল। বাকি দিনটা খুব কষ্টে কাটল। অর্জুন আমার পিছু ছাড়ছিল না। আমি যেখানে যাচ্ছি সে সেখানেই এসে হাজির। রান্নাঘরে গেলে সে এসে দাঁড়াচ্ছে। বারান্দায় গেলে সে এসে বসছে। দুপুরে খাওয়ার সময় সে আমার পাশে বসতে চাইল। মা, আমি তোমার পাশে বসবু। তুই তোর জায়গায় বস। আমি বললাম। আজ থেকে আমার জায়গা তোমার পাশে। সে জোর করে আমার পাশে বসে পড়ল। সুমিত রেগে গিয়ে বলল, তুই উঠে যা সেখান থেকে। আমি আমার স্ত্রীর পাশে বসেছি। আপনি কিছু বলতে পারবেন না। অর্জুন খুব শান্তভাবে বলল। খাওয়ার সময় সে আমার প্লেট থেকে খেতে চাইল। মা, তোমার হাত থেকে খেতে দাও। তুই কি করছিস? আমি তার হাত সরিয়ে দিলাম। স্বামী স্ত্রী একসাথে একই প্লেট থেকে খায়। আমরাও তাই করব। সে আমার প্লেট থেকে এক চামচ ভাত মুখে দিল। আমার আর খেতে ইচ্ছে করল না। আমি উঠে চলে গেলাম। বিকেলে অর্জুন আমার ঘরে এসে দরজা বন্ধ করে দিল। মা, আমাদের একা কথা বলতে হবে। দরজা খোল। আমাদের একা কথা বলার কিছু নেই। কি? আমি ভয় পেয়ে গেলাম। মা, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমার ভালোবাসা তুমি বুঝতে চাও না কেন? সে আমার কাছে এগিয়ে এলো। তুই দূরে থাক। আমার কাছে আসিস না। আমি পিছু হটলাম। মা, আমি তোমার ক্ষতি করব না। আমি শুধু তোমাকে ভালোবাসতে চাই। তার চোখে এক অদ্ভুত মায়া। এমন সময় দরজায় নক পড়ল। প্রিয়াঙ্কা, দরজা খোল। সুমিতের গলা। অর্জুন দরজা খুলে দিল। সুমিত রাগের সাথে বলল, তুই এখানে কি করছিস? আমি আমার স্ত্রীর সাথে কথা বলছিলাম। অর্জুন শান্তভাবে উত্তর দিল। সুমিত তাকে ঠেলে বের করে দিল। তুই এসব পাগলামি বন্ধ কর। নইলে আমি তোকে বাড়ি থেকে বের করে দেব। রাত্রে খাওয়ার সময় অর্জুন আবার আমার পাশে বসল। এবার সুমিত কিছু বলল না। খাওয়ার পর অর্জুন আমাকে বলল, মা, আজ রাতে আমি তোমার ঘরে ঘুমাব। কি বললি? আমি চমকে উঠলাম। স্বামী স্ত্রী একসাথে ঘুমায়। আমরাও একসাথে ঘুমাব। সে খুব স্বাভাবিকভাবে বলল। তুই তোর ঘরে গিয়ে ঘুমা। আমার ঘরে আসবি না। আমি দৃঢ়ভাবে বললাম। রাতে আমি আর সুমিত ঘরে শুয়েছি। হঠাৎ দেখি অর্জুন ঘরে ঢুকে এসেছে। মা, আমি এসেছি। তুই কি করছিস এখানে? সুমিত উঠে বসল। আমি আমার স্ত্রীর কাছে এসেছি। অর্জুন আমার বিছানার দিকে এগিয়ে এলো। তুই বের হয়ে যা এখানে থেকে। কি? সুমিত রেগে গেল। কিন্তু অর্জুন আমার বিছানায় শুয়ে পড়ল। আমি এখানেই ঘুমাব। সুমিত তাকে টানতে গেল কিন্তু অর্জুন তার হাত ধরে ফেল। বাবা, আপনি আমাদের বিরক্ত করবেন না। আমরা স্বামী স্ত্রী। এই অবস্থায় আমি আর থাকতে পারলাম না। আমি উঠে অন্য ঘরে চলে গেলাম। পরদিন সকালে উঠে দেখি অর্জুন রান্নাঘরে এসে দাঁড়িয়েছে। মা, আমার জন্য চা বানাও। তুই নিজে বানিয়ে নে। আমি বললাম। স্ত্রী স্বামীর জন্য চা বানা। তুমি আমার জন্য বানাও। সে জেদ করল। আমি তার কথায় কান না দিয়ে কাজ করতে থাকলাম। সে এসে আমার পেছনে দাঁড়াল। মা, আমি তোমাকে কতটা ভালোবাসি জানো? আমি কিছু বললাম না। সে আমার কাঁধে হাত রাখার চেষ্টা করল। আমি তার হাত সরিয়ে দিলাম। তুমি আমাকে এড়িয়ে চলো কেন? আমি তো তোমার স্বামী। সে আমার সামনে এসে দাঁড়াল। এমন সময় তন্বী এসে দাঁড়াল। দাদা, তুমি কি করছো?
আমি আমার স্ত্রীর সাথে কথা বলছি ও অর্জুন তনবির দিকে তাকাল। তনবি হেসে বলল, দাদা, তুমি তো সত্যিই পাগল হয়ে গেছ গু। আমি পাগল হইনি। আমি সিরিয়াস কি, অর্জুন বলল। আর তুমি আমাকে দাদা বলবে না? আমি তোমার মায়ের স্বামী গু। তনবি আরও জোরে হাসল। তুমি আমার দাদা এবং তুমি আমার দাদাই থাকবে গু। এভাবে কয়েকদিন চল। অর্জুন আমার পিছু ছাড়ছিল না। সে যে কোনো সুযোগে আমার কাছে এসে তার ভালোবাসার কথা বলত। আমি যেদিকে তাকাই সেদিকেই তাকে দেখতে পাই। একদিন সে আমার হাত ধরার চেষ্টা করল। আমি তার হাত ছাড়িয়ে নিলাম। তুই আমার ছেলে। তুই আমাকে মা বলে ডাকু। আমি তোমাকে আর মা বলবো না। তুমি আমার স্ত্রী, ও সে দৃঢ়ভাবে বলল। তোর মাথা খারাপ হয়েছে কি? আমি রেগে গিয়ে বললাম। আমার মাথা ঠিক আছে। আমি শুধু তোমাকে ভালোবাসি কি? তার গলায় এক ধরনের আবেগ। এভাবে চলতে থাকল। অর্জুন আমাকে স্ত্রী মনে করে আচরণ করত। সে আমার জন্য ফুল নিয়ে আসত। আমার পছন্দের খাবার কিনে আনত। আমার যত্ন নিতে চাইত। কিন্তু আমি তার এসব আচরণ মেনে নিতে পারছিলাম না। আমি তাকে ছেলে হিসেবেই দেখি, স্বামী হিসেবে নয়। এমনভাবে প্রায় 2 সপ্তাহ চলে গেল। তারপর একদিন আমি লক্ষ্য করলাম অর্জুনের আচরণ একটু বদলেছে। সে আমার এত কাছে আসছে না। আমার পিছু ছাড়ছে না। 3 দিন পর সকালে অর্জুন আমার কাছে এসে বলল, মা, আমার মাথা খুব ব্যথা করছে। আমি কি করে তোমাকে এসব কথা বলেছি বুঝতে পারছি না গি। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তুই কি বলছিস? মা, আমি জানি না কেন তোমাকে এসব অদ্ভুত কথা বলেছি। আমার মনে হচ্ছে আমি যেন কারো নিয়ন্ত্রণে ছিলাম। সে মাথা চেপে ধরল। কি বলছিস তুই? আমি আরও অবাক হলাম। মা, আমি সত্যি বলছি। আমার মনে হচ্ছে যেন কেউ আমাকে দিয়ে এসব কথা বলিয়েছে। আমি এসব ভাবতেই পারি না যে অর্জুনের চোখে এখন আর সেই অদ্ভুত আগুন নেই। আমি চিন্তায় পড়ে গেলাম। হঠাৎ করে তার এমন পরিবর্তন কেন? সেদিন রাতে অর্জুন আমার ঘরে এসে ক্ষমা চাইল। মা, আমি খুব লজ্জিত। আমি তোমাকে কত কষ্ট দিয়েছি। তোর মাথা এখন ঠিক আছে? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ মা, আমি এখন স্বাভাবিক। আমি বুঝতে পারছি না কিভাবে আমি তোমাকে এসব কথা বলেছি। অর্জুন সত্যিই অনুতপ্ত মনে হচ্ছিল। কিন্তু আমার মনে সন্দেহ জাগল। হঠাৎ করে এমন পরিবর্তন? এর পেছনে নিশ্চয়ই কিছু আছে। পরদিন আমি অর্জুনের আচরণ লক্ষ্য করতে থাকলাম। সে আসলেই স্বাভাবিক হয়ে গেছে। আর আমাকে সেভাবে দেখছে না। কিন্তু সন্ধ্যায় যখন আমি বারান্দায় বসে চা খাচ্ছিলাম, হঠাৎ অর্জুন এসে আমার পাশে বসল। মা, আমি তোমাকে মিস করছি গু। আমি চমকে উঠলাম। কি বললি? মা, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমাকে ছাড়া থাকতে পারি না কি? তার চোখে আবার সেই অদ্ভুত আগুন জ্বলে উঠল। আমি বুঝে গেলাম যে কিছু একটা গোলমাল আছে। দিনের বেলা সে স্বাভাবিক থাকে, কিন্তু সন্ধ্যার পর থেকে আবার অদ্ভুত আচরণ শুরু করে। অর্জুন, তুই কি করছিস? সকালে তো বললি তোর মাথা ঠিক হয়ে গেছে। আমি বললাম। মা, আমি জানি না কি হচ্ছে আমার সাথে। কিন্তু আমি তোমাকে ভালোবাসি। সে আমার হাত ধরার চেষ্টা করল। আমি তার হাত সরিয়ে দিয়ে ভেতরে চলে গেলাম। সুমিতকে বললাম, আমার মনে হচ্ছে অর্জুনের সাথে কিছু একটা অস্বাভাবিক ব্যাপার ঘটছে গিউ। কী রকম? সুমিতও জিজ্ঞেস করল। দিনের বেলা সে স্বাভাবিক থাকে, কিন্তু সন্ধ্যার পর আবার সেই অদ্ভুত আচরণ শুরু করে। আমি ব্যাখ্যা করলাম। সুমিতও চিন্তায় পড়ে গেল। তাহলে কিছু একটা সমস্যা আছে। আমরা ডাক্তারের কাছে নিয়ে যাব। পরদিন সকালে আমরা অর্জুনকে একজন মানসিক রোগের ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার তার সাথে অনেকক্ষণ কথা বললেন। তারপর আমাদের বললেন, এটা একটা অস্বাভাবিক ক্ষেত্র। রোগী দিনের বেলা সম্পূর্ণ স্বাভাবিক, কিন্তু সন্ধ্যার পর একটা ভিন্ন ব্যক্তিত্ব প্রকাশ পায়। এর কারণ কি? আমি জিজ্ঞেস করলাম। এটা এক ধরনের বিশেষ মানসিক অবস্থা হতে পারে। তবে আমি আরও পরীক্ষা নিরীক্ষা করতে চাই কি? ডাক্তার বললেন। আমরা বাড়ি ফিরলাম। সেদিন সন্ধ্যায় আমি লক্ষ্য করলাম অর্জুনের আচরণ আবার বদলে যাচ্ছে। সে আমার দিকে অদ্ভুতভাবে তাকাতে শুরু করল। মা, আমি তোমাকে কিছু বলতে চাই। সে আমার কাছে এলো। কি বলবি? আমি সাবধানে জিজ্ঞেস করলাম। আমি জানি তুমি আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছ। কিন্তু আমার কোনো সমস্যা নেই কি? তার গলায় এক ধরনের রহস্য। তোর আচরণ তো অস্বাভাবিক। আমি বললাম। আমার আচরণ স্বাভাবিক। আমি শুধু তোমাকে ভালোবাসি। সে হাসল।
কিন্তু সেই হাসিটা কেমন যেন ভয়ানক লাগল। এমন সময় তনবি এসে দাঁড়াল। দাদা, তুমি কি করছ? অর্জুন তনবির দিকে ঘুরে তাকাল। তার চোখের দৃষ্টি এমন অদ্ভুত যে তনবি ভয় পেয়ে গেল। তুমি আমার বোন নও। তুমি আমার স্ত্রীর মেয়ে কি? অর্জুন বলল। তনবি আরও ভয় পেয়ে গেল। দাদা, তুমি কি বলছ? আমি তোমার দাদা নই। আমি তোমার সৎবাবা। অর্জুনের গলায় এক ধরনের কর্তৃত্ব। আমি আর সহ্য করতে না পেরে চিৎকার করলাম, থামো। তুই কি বলছিস? অর্জুন আমার দিকে ঘুরে তাকাল। তুমি চিৎকার করো না। আমি সত্যি কথা বলছি। সুমিত দৌড়ে এসে অর্জুনকে ধরল। তুই এসব পাগলামি বন্ধ কর। আপনি আমাকে ছাড়ুন। আমি আমার পরিবারের সাথে কথা বলছি। অর্জুন সুমিতের হাত ছাড়িয়ে নিল। তোর পরিবার? আমরাই তোর পরিবার, সুমিত বলল। না, আমার পরিবার হলো আমার স্ত্রী প্রিয়াঙ্কা আর আমার সৎমেয়ে তনবি ও পূর্ণিমা। অর্জুন খুব ঠান্ডা গলায় বলল। এই কথা শুনে আমার মাথা ঘুরে গেল। এ কি হচ্ছে? আমার ছেলে কেন এসব বলছে? রাতে অর্জুন আবার আমার ঘরে আসার চেষ্টা করল। কিন্তু আমি দরজা বন্ধ করে রেখেছিলাম। মা, দরজা খোলো। আমি তোমার সাথে থাকতে চাই। সে দরজায় নক করল। আমি দরজা খুলব না। তুই তোর ঘরে গিয়ে ঘুমা। আমি বললাম। আমার ঘর তোমার সাথে। আমি তোমার স্বামী। সে জোরে নক করতে থাকল। সুমিত এসে তাকে ধরে নিয়ে গেল। কিন্তু অর্জুন সারারাত আমার দরজার সামনে বসে রইল। পরদিন সকালে আমি দরজা খুলে দেখি অর্জুন মেঝেতে বসে আছে। কিন্তু তার চোখে এখন সেই অদ্ভুত ভাব নেই। মা, আমি এখানে কেন? সে অবাক হয়ে জিজ্ঞেস করল। তুই সারারাত এখানে বসেছিলি? আমি বললাম। কেন? আমি তো কিছু মনে করতে পারছি না। সে মাথা চুলকাল। আমি বুঝে গেলাম যে দিনের বেলা সে সত্যিই কিছু মনে রাখে না। এভাবে আরও কয়েকদিন চল। দিনের বেলা অর্জুন স্বাভাবিক থাকে, কিন্তু সন্ধ্যার পর তার মধ্যে যেন অন্য একজন ঢুকে পড়ে। একদিন সন্ধ্যায় অর্জুন আমার কাছে এসে বলল, মা, আমি তোমাকে একটা সিক্রেট বলব। কি সিক্রেট? আমি জিজ্ঞেস করলাম। আমি আসলে অর্জুন নই। সে রহস্যময় গলায় বলল। আমার গা শিউরে উঠল। তুই কি বলছিস? আমি অন্য কেউ। আমি এই শরীরে ঢুকেছি কি? তার চোখে এক অদ্ভুত চকচকানি। কে তুই? আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম। আমি তোমার স্বামী। তোমার আসল স্বামী? সে হাসল। আমার পা কাঁপতে শুরু করল। কি বলছিস তুই? সুমিত তোমার স্বামী নয়। আমি তোমার স্বামী। আমি মারা যাওয়ার পর এই ছেলের শরীরে এসেছি। অর্জুন বলল। তুই কি পাগল হয়ে গেছিস? আমি চিৎকার করলাম। আমি পাগল নই। আমি সত্যি কথা বলছি। আমি তোমার প্রথম স্বামী রঞ্জন। সে একদম শান্তভাবে বলল। আমার মাথায় বজ্রপাত হল। রঞ্জন আমার প্রথম স্বামী ছিল। অর্জুনের জন্মের 1 বছর পর সে একটা দুর্ঘটনায় মারা যায়। তারপর আমি সুমিতকে বিয়ে করি। রঞ্জন মারা গেছে 20 বছর আগে। আমি কাপা গলায় বললাম। আমি মরিনি। আমি তোমাদের পাশেই ছিলাম। কিন্তু এখন আমি এই ছেলের শরীরে ঢুকেছি তোমার কাছে ফিরে আসার জন্য। সে আমার হাত ধরার চেষ্টা করল। আমি তার হাত ছাড়িয়ে নিলাম। তুই মিথ্যে বলছিস। তুই অর্জুন। আমি অর্জুন নই। আমি রঞ্জন। তুমি আমাকে চিনতে পারছ না? তার চোখে অদ্ভুত আবেগ। এমন সময় সুমিত এসে দাঁড়াল। কি হচ্ছে এখানে? অর্জুন সুমিতের দিকে তাকাল। তুমি কে? তুমি এই বাড়িতে কি করছ? আমি এই বাড়ির কর্তা। আমি প্রিয়াঙ্কার স্বামী। সুমিত বলল। তুমি তার স্বামী নও। আমি তার স্বামী। তুমি একজন অপরিচিত লোক। অর্জুনের গলা রাগ। সুমিত অবাক হয়ে আমার দিকে তাকাল। ও কি বলছে? ও বলছে ও রঞ্জন। ও বলছে ও অর্জুনের শরীরে ঢুকেছে। আমি কাঁপতে কাঁপতে বললাম। সুমিতের চোখ বড় হয়ে গেল। কি বলল? আমি রঞ্জন। আমি প্রিয়াঙ্কার প্রথম স্বামী। আমি মারা যাওয়ার পর আমার স্ত্রী আর ছেলেকে দেখাশোনা করার জন্য তোমাকে ধন্যবাদ। কিন্তু এখন আমি ফিরে এসেছি। অর্জুন সুমিতের দিকে তাকিয়ে বলল। সুমিত রেগে গিয়ে বলল, তুই পাগল হয়ে গেছিস। রঞ্জন মারা গেছে অনেক আগে। আমি মরিনি। আমি শুধু অদৃশ্য হয়েছিলাম। এখন আমি দৃশ্যমান হয়েছি। অর্জুন শান্তভাবে বলল। তুই আমার ছেলে অর্জুন। তুই রঞ্জন নিস কি? সুমিত জোর দিয়ে বলল। আমি তোমার ছেলে নই।
অর্জুন আমার ছেলে। আমি তার বাবা রঞ্জনকু অর্জুন দৃঢ়ভাবে বলল। এই কথাবার্তা শুনে আমার মাথা গুলিয়ে গেল। এ কি হচ্ছে? আমার ছেলে কেন এসব বলছে? সুমি তো অর্জুনকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইল। কিন্তু অর্জুন যেতে রাজি হল না। আমার কোনো সমস্যা নেই। আমি একদম সুস্থ। আমি শুধু আমার স্ত্রীর কাছে ফিরে এসেছি, সে বলল। রাতে অর্জুন আমার ঘরের দরজার সামনে বসে রইল। প্রিয়াঙ্কা, আমি রঞ্জন। তুমি আমাকে চিনতে পারছ? আমরা কত সুখে ছিলাম। আমাদের ছোট্ট অর্জুন, আমাদের ছোট্ট সংসার। তার কণ্ঠে এমন আবেগ যে আমার চোখে পানি এসে গেল। রঞ্জনের কথা মনে পড়ে গেল। তুমি মনে করো আমাদের প্রথম রাতের কথা? তুমি কত লজ্জা পেয়েছিলে। আমাদের হানিমুনের কথা মনে আছে? সে বলতে থাকল। আমার হৃদয়ে কেঁপে উঠল। এসব কথা শুধু রঞ্জনই জানত। আমাদের অর্জুন যখন প্রথম হাঁটতে শিখেছিল, তুমি কত খুশি হয়েছিলে। আমি তোমাকে কোলে নিয়ে নেচেছিলাম, কি তার গলার স্মৃতিকাতরতা। এসব কথা শুনে আমার ভেতরটা কেঁপে উঠল। এই ঘটনাগুলো সত্যি ছিল। প্রিয়াঙ্কা, আমি জানি তুমি আমাকে চিনতে পারছ। আমি তোমার রঞ্জন। আমি ফিরে এসেছি, কি তার গলায় এক গভীর ভালোবাসা। আমি দরজা খুলে দিলাম। অর্জুনের মুখের দিকে তাকালাম। সত্যি কি রঞ্জনের ছায়া দেখতে পাচ্ছি? তুমি সত্যি রঞ্জন? আমি কাঁপা গলা জিজ্ঞেস করলাম। হ্যাঁ প্রিয়াঙ্কা, আমি তোমার রঞ্জন। আমি তোমার কাছে ফিরে এসেছি। সে আমার দিকে হাত বাড়াল। আমি তার হাত ধরলাম। সেই স্পর্শে কেন জানি রঞ্জনের অনুভূতি পেলাম। কিন্তু তুমি তো মারা গেছো। আমি বললাম। আমি মরিনি। আমি শুধু অন্য জগতে চলে গিয়েছিলাম। কিন্তু তোমাদের খোঁজ নিতাম। আমি দেখেছি সুমিত তোমাদের যত্ন নিয়েছে। তার জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু এখন আমি ফিরে এসেছি। সে আমার হাত চেপে ধরল। আমার মাথা গুলিয়ে গেল। এ কি সত্যি, নাকি আমি স্বপ্ন দেখছি? প্রিয়াঙ্কা, তুমি আমাকে বিশ্বাস করো। আমি তোমার রঞ্জন। তার চোখে অকুণ্ঠ ভালোবাসা। কিন্তু পরদিন সকালে আমি দেখলাম অর্জুন আবার স্বাভাবিক হয়ে গেছে। সে কিছুই মনে করতে পারছে না। মা, গতকাল রাতে কি হয়েছিল? আমার কিছু মনে নেই, সে বলল। আমি তাকে কিছু বললাম না। কিন্তু আমার মনে হাজারো প্রশ্ন। এভাবে আরও কয়েকদিন চলে। দিনের বেলা অর্জুন স্বাভাবিক, রাতে সে যেন রঞ্জন হয়ে যায়। একদিন সন্ধ্যায় অর্জুন আমার কাছে এসে বলল, প্রিয়াঙ্কা, আমি তোমাকে একটা কথা বলি। কি? আমি জিজ্ঞেস করলাম। আমি শুধু রাতের বেলা আসতে পারি। দিনের বেলা অর্জুন থাকে। কিন্তু আমার সময় কম। আমি বেশি দিন এই শরীরে থাকতে পারবো না, সে গম্ভীর গলায় বলল। কেন? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। এই শরীর অর্জুনের। আমি শুধু বিজিত। আমাকে চলে যেতে হবে, কি তার চোখে বিষাদ। তুমি কোথায় যাবে? আমি আমার জগতে ফিরে যাব। কিন্তু যাওয়ার আগে তোমার সাথে কিছু সময় কাটাতে চেয়েছিলাম। সে আমার হাত ধরল। আমার চোখে পানি এসে গেল। তুমি আবার চলে যাবে? হ্যাঁ, কিন্তু এবার আমি জানি তুমি সুখে আছো। সুমি তো তোমার ভালো যত্ন নিয়েছে। তন্বী আর পূর্ণিমা খুব ভালো মেয়ে। আর অর্জুন একটা ভালো ছেলে হয়ে বড় হয়েছে, কি তার গলায় তৃপ্তি। আমি তোমাকে ভুলে যেতে পারিনি। আমি কাঁদতে কাঁদতে বললাম। আমি জানি। আমিও তোমাকে ভুলতে পারিনি। কিন্তু এখন সময় এসেছে বিদায় নেওয়ার। সে আমার চোখের পানি মুছে দিল। কবে যাবে? আরও 3 দিন পর। 3 দিন আমি তোমার সাথে কাটাতে চাই। সে আমাকে জড়িয়ে ধরল। এই 3 দিন আমি একটু ভিন্নভাবে কাটালাম। দিনের বেলা অর্জুনের সাথে স্বাভাবিক আচরণ করি। কিন্তু রাতে যখন সে রঞ্জন হয়ে যায়, তখন আমি তার সাথে পুরনো দিনের কথা বলি। তৃতীয় রাতে সে আমাকে বলল, প্রিয়াঙ্কা, আমি আগামীকাল চলে যাব। আর কখনো ফিরবে না? না, আর ফিরব না। কিন্তু আমি সবসময় তোমাদের পাশে থাকব। তোমরা আমাকে দেখতে পাবে না, কিন্তু আমি থাকব। সে আমার কপালে চুমু খেল। আমি তোমাকে মিস করব। আমিও তোমাকে মিস করব। কিন্তু তুমি সুমিতের সাথে সুখে থাকো। সে তোমার ভালো স্বামী আর বাচ্চাদের ভালো বাবা। সে আমার হাত চেপে ধরল। পরদিন সকালে আমি দেখলাম অর্জুন তার নিজের ঘরে ঘুমাচ্ছে। সে উঠে আমার কাছে এলো। মা, আমার মনে হচ্ছে যেন একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি, কিন্তু স্পষ্ট মনে করতে পারছি না। সে বলল। কেমন স্বপ্ন? আমি জিজ্ঞেস করলাম।
যেন কেউ আমার শরীরে ঢুকেছিল। আর সেই লোক তোমার সাথে কথা বলছিল, তার কপালে ভাঁজ পড়ল। আমার হৃদয়ে একটা কেঁপে উঠল। আর কিছু মনে আছে? না মা। এরপর আর কিছু মনে নেই। ঈশে মাথা নাড়ল। এরপর থেকে অর্জুন আর কখনো সেই অদ্ভুত আচরণ করেনি। সে সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু আমার মনে হয় রঞ্জন সত্যিই এসেছিল। সে শেষবারের মতো আমার সাথে দেখা করে গেছে। এখন সে শান্তিতে আছে। অর্জুন এখন একটা ভালো ছেলে। সে কোনো অদ্ভুত কথা বলে না। তার বিয়ে নিয়েও ভাবছি। কিন্তু মাঝে মাঝে রাতে আমার মনে হয় কেউ যেন আমাদের ঘরের চারপাশে ঘোরাফেরা করে। হয়তো রঞ্জন সত্যিই আমাদের পাশে আছে, শুধু আমরা তাকে দেখতে পাই না। এই গল্পটা শুনে আপনারা হয়তো অবিশ্বাস করবেন, কিন্তু এটাই সত্যি ঘটনা। আমি আমার জীবনে এমন একটা অভিজ্ঞতা পেয়েছি যা বলে বোঝানো যায় না। কখনো কখনো আমার মনে হয় রঞ্জন হয়তো সত্যিই ফিরে এসেছিল, নাকি এটা শুধু আমার কল্পনা ছিল। আমি জানি না, কিন্তু যে অনুভূতি পেয়েছিলাম সেটা ছিল একদম সত্যি। এখন আমি সুমিতের সাথে সুখে আছি। অর্জুন একটা ভালো কাজ পেয়েছে। তন্বী আর পূর্ণিমা পড়াশোনা করছে। আমা। নদীর ধারে সেই গা। প্রথম অধ্যায়, শুরুজাত। পদ্মা নদীর ধারে একটা ছোট্ট গ্রাম ছিল, নাম তার রূপসী গ্রাম। গ্রামের নাম শুনলেই মনে হতো কত সুন্দর হবে। আর সত্যিই গ্রামটা ছিল অপূর্ব সুন্দর। সবুজ ধানক্ষেত, নারিকেল আর সুপারি গাছের সারি, আর নদীর শীতল হাওয়া, সব মিলিয়ে এক স্বর্গের মতো জায়গা। এই গ্রামেই থাকতো একটা ছেলে, নাম তার আলম। বয়স তখন 17 কি 18 হবে। ফর্সা রং, লম্বা চুল, আর চোখে একটা স্বপ্ন, বড় হয়ে সে লেখক হবে। প্রতিদিন সন্ধ্যায় নদীর ধারে বসে সে লিখত তার ডায়েরিতে। কখনো কবিতা, কখনো গল্প, কখনো শুধু মনের কথা। আলমের বাবা মোক্তার সাহেব ছিলেন গ্রামের স্কুলের প্রধান শিক্ষক। মা রহিমা বেগম ছিলেন একজন নরম মনের মহিলা, যিনি সবসময় সবার জন্য রান্না করতেন। তাদের ছোট্ট টিনের চালের বাড়িটা ছিল গ্রামের মাঝখানে। আলমের একটা ছোট বোন ছিল, সামিয়া। বয়স তার 10 বছর। চঞ্চল, দুষ্টু, কিন্তু খুব মিষ্টি। সে সবসময় ভাইয়ের পিছন পিছন ঘুরত। ভাইয়া, আমাকে নিয়ে চলে না। এই ছিল তার প্রিয় সংলাপ। দ্বিতীয় অধ্যায়, নতুন প্রতিবেশী। একদিন গ্রামে নতুন একটা পরিবার এলো। তারা ঢাকা থেকে এসেছিল। বাবা একজন সরকারি চাকরিজীবী, বদলি হয়ে এই উপজেলায় এসেছেন। তাদের সাথে ছিল একটা মেয়ে, নাম তার তানিয়া। তানিয়া ছিল আলমের সমবয়সী। লম্বা চুল, বড় বড় চোখ, আর মুখে সবসময় একটা হাসি। সে ছিল খুবই পড়ুয়া। বই পড়তে তার খুব ভালো লাগত। প্রথম দিন যখন সে গ্রামের স্কুলে ভর্তি হল, তখন সবাই অবাক হয়ে তাকে দেখছিল। শহুরে মেয়ে, কিন্তু কোনো অহংকার নেই। আলম আর তানিয়ার প্রথম দেখা হয়েছিল স্কুলের লাইব্রেরিতে। দুজনেই একই বই খুঁজছিল, রবীন্দ্রনাথের গোড়াগি। তুমিও রবীন্দ্রনাথ পড়ো? আলম জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, আমার খুব প্রিয়। তুমি? তানিয়া হেসে জবাব দিয়েছিল। সেই থেকে তাদের বন্ধুত্ব শুরু। প্রতিদিন স্কুলে, লাইব্রেরিতে, আর কখনো কখনো নদীর ধারে বসে তারা গল্প করত। সাহিত্য নিয়ে, জীবন নিয়ে, স্বপ্ন নিয়ে। তৃতীয় অধ্যায়, স্বপ্নের কথা। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, জানো, আমি বড় হয়ে লেখক হতে চাই। এমন গল্প লিখব যেগুলো মানুষের মন ছুঁয়ে যাবে। তানিয়া মৃদু হেসে বলল, তুমি পারবে। তোমার লেখার হাত খুব ভালো। তুমি যা লিখো তাতে আন্তরিকতা আছে। তুমি কি হতে চাও? আলম জিজ্ঞেস করল। আমি শিক্ষিকা হতে চাই। গ্রামের মেয়েদের পড়াতে চাই। দেখো না, এখানে কত মেয়ে স্কুলেই যায় না। আমি চাই সবাই পড়াশোনা করুক। তানিয়ার কথা শুনে আলম অবাক হল। এতটা সরল, এতটা নিঃস্বার্থ স্বপ্ন। তুমি সত্যিই অসাধারণ, আলম বলল। তানিয়া লজ্জা পেয়ে বলল, আরে না, আমি সাধারণ। তবে হ্যাঁ, আমি মানুষের জন্য কিছু করতে চাই। সেদিন থেকে আলমের মনে তানিয়ার জন্য একটা বিশেষ জায়গা তৈরি হল। সে বুঝতে পারছিল না এটা কি অনুভূতি, কিন্তু তানিয়াকে না দেখলে তার দিন ভালো যেত না। চতুর্থ অধ্যায়, বর্ষাকাল। বর্ষা এলো। পদ্মা নদী ফুলে ফেঁপে উঠল। চারিদিকে পানি আর পানি। স্কুল বন্ধ হয়ে গেল। বৃষ্টি থামার নাম নেই। একদিন সন্ধ্যায় আলম দেখল তানিয়া তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, ভিজে একদম। কি হয়েছে?
এভাবে বৃষ্টিতে ভিজে আসলে কেন? আলম চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। আমার বই, আমার প্রিয় বইটা আমি নদীর ধারে রেখে এসেছিলাম। পানিতে ভেসে যাবে কি? তানিয়া কাঁদো কাঁদো স্বরে বলল। আলম কিছু না ভেবে ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। বৃষ্টি তখন মুষলধারে পড়ছে। সে নদীর ধারে গিয়ে দেখল তানিয়ার বইটা একটা পাথরের নিচে চাপা পড়ে আছে, কিন্তু পানি প্রায় সেখানে পৌঁছে গেছে। সে দ্রুত বইটা তুলে নিল। সৌভাগ্যবশত বইটা পুরোপুরি ভিজেনি। সে তার শার্টের ভিতরে বইটা লুকিয়ে বাড়ি ফিরল। তানিয়া যখন বইটা পেল তার চোখে পানি এসে গেল। তুমি এতটা করলে আমার জন্য? তুমি আমার বন্ধু, বন্ধুর জন্য এটুকু তো করাই যায়। আলম হেসে বলল। সেদিন থেকে তানিয়াও বুঝতে পারল আলম তার কাছে শুধু একজন বন্ধু নয়, আরও বেশি কিছু। পঞ্চম অধ্যায়। গ্রামের মেলা। শরৎকাল এলো। গ্রামে বড় মেলা বসল। নৌকা বাইচ, পুতুল নাচ, জারি গান, কত কিছু। সারা গ্রামে উৎসবের আমেজ। আলম আর তানিয়া একসাথে মেলা ঘুরছিল। স্বামীও ছিল তাদের সাথে। সে দুষ্টুমি করে বলল, ভাইজা, তানিয়া আপু তোমার বউ হবে? আলম আর তানিয়া দুজনেই লজ্জা পেয়ে গেল। আলম স্বামীয়াকে বকা দিল, কিন্তু মনে মনে সে ভাবছিল, সত্যিই তো তানিয়াকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ মনে হয়। মেলায় একটা পুতুলের দোকানে তানিয়া একটা সুন্দর পুতুল দেখে মুগ্ধ হয়ে গেল। কিন্তু দাম শুনে হতাশ হলো, 50 টাকা। তার কাছে এত টাকা ছিল না। আলম চুপি চুপি পুতুলটা কিনে নিল। মেলা শেষে যখন বাড়ি ফিরছিল তখন সে তানিয়াকে পুতুলটা দিল। এটা তুমি আমার জন্য? তানিয়া অবাক হয়ে বলল। তুমি যেটা চেয়েছিলে সেটা তোমার হওয়া উচিত। কি? আলম মৃদু হেসে বলল। তানিয়া পুতুলটা বুকে জড়িয়ে ধরল। ধন্যবাদ আলম, তুমি সত্যিই খুব ভালো। সেদিন রাতে আলম তার ডায়েরিতে লিখল, আজ আমি বুঝেছি ভালোবাসা কাকে বলে। যাকে দেখলে বুক ভরে যায়, যার জন্য নিজের সবকিছু দিয়ে দিতে ইচ্ছা করে, সেই তো ভালোবাসা। ষষ্ঠ অধ্যায়। সংকট। কিন্তু জীবন তো সবসময় সুখের থাকে না। একদিন আলমের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল তাকে ঢাকায় নিয়ে যেতে হবে ভালো চিকিৎসার জন্য। আলম দুশ্চিন্তায় পড়ে গেল। ঢাকায় যেতে হলে অনেক টাকা লাগবে। তাদের পরিবার তো সচ্ছল নয়। তানিয়া যখন এই খবর পেল সে তার বাবাকে বলল। তানিয়ার বাবা একজন ভালো মানুষ ছিলেন। তিনি আলমের বাবার চিকিৎসার জন্য টাকা দিতে রাজি হলেন। না না, এভাবে আমরা নিতে পারব না, মোক্তার সাহেব বললেন। আপনি আমার মেয়ের শিক্ষকের বাবা। আমার দায়িত্ব আপনার সেবা করা, তানিয়ার বাবা বললেন। শেষ পর্যন্ত আলমের বাবাকে ঢাকায় নিয়ে যাওয়া হলো। আলম আর তার মা তার সাথে গেল। স্বামীয়া থেকে গেল গ্রামে তানিয়াদের বাড়িতে। ঢাকায় থাকতে হলো প্রায় 1 মাস। সেই 1 মাস আলম প্রতিদিন তানিয়াকে চিঠি লিখত। মোবাইল ফোন তো তখন সবার ছিল না। চিঠি ছিল যোগাযোগের মাধ্যম। তানিয়াও প্রতিদিন চিঠির অপেক্ষায় থাকত। আলমের চিঠি পড়ে সে বুঝতে পারত আলম কতটা কষ্টে আছে, কতটা দুশ্চিন্তায় আছে। সে নিজেও আলমের জন্য দোয়া করত। সপ্তম অধ্যায়। ফিরে আসা। অবশেষে মোক্তার সাহেব সুস্থ হয়ে উঠলেন। ডাক্তার বললেন এখন তিনি বাড়ি যেতে পারবেন, কিন্তু সতর্ক থাকতে হবে। যেদিন আলম গ্রামে ফিরল সেদিন পুরো গ্রাম খুশিতে আত্মহারা। সবাই মোক্তার সাহেবকে দেখতে এলো। তানিয়াও এলো স্বামীয়াকে নিয়ে। আলম তানিয়াকে দেখে বলল, তোমার চিঠিগুলো আমাকে শক্তি দিয়েছে। ঢাকায় যখন খুব কষ্ট লাগতো তখন তোমার চিঠি পড়ে আবার ভালো লাগতো। আমি জানতাম তুমি ফিরে আসবে। আমি বিশ্বাস রাখিনি, হারাইনি। তানিয়া মৃদু হেসে বলল। সেদিন বিকেলে নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তানিয়া, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো। তানিয়া বলল, আমি তোমাকে ভালোবাসি। ঢাকায় থাকার সময় প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে পড়েছে। তুমি ছাড়া আমার জীবন অর্থহীন। তানিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি আলম, কিন্তু আমরা এখনো ছোট। আমাদের পড়াশোনা শেষ করতে হবে, নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। তারপর আমরা একসাথে থাকব। আলম তার কথা শেষ করল। হ্যাঁ, একসাথে থাকব। তানিয়া হেসে মাথা নাড়ল। অষ্টম অধ্যায়। সময়ের পরীক্ষা। পরের কয়েক বছর দ্রুত কেটে গেল। আলম আর তানিয়া দুজনেই খুব ভালো ছাত্র ছিল। এসএসসি পরীক্ষায় দুজনেই জিপিএ 5 পেল। এরপর তারা ঢাকায় কলেজে ভর্তি হল।
আলম নটরডেম কলেজে আর তানিয়া হলিক্রস কলেজে। গ্রাম ছেড়ে শহরে আসতে হলো। শহরের জীবন ছিল অন্যরকম। ব্যস্ততা, ভিড়, শব্দ, সবকিছু গ্রামের থেকে আলাদা। কিন্তু আলম আর তানিয়া তাদের লক্ষ্য থেকে বিচলিত হল না। প্রতি সপ্তাহান্তে তারা দেখা করত। কখনো রমনা পার্কে, কখনো টিএসসিতে, কখনো কোনো বইয়ের দোকানে। তারা একে অপরকে উৎসাহ দিত, সাহস দিত। এইচএসসি পরীক্ষায়ও দুজনেই ভালো ফল করল। আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে ভর্তি হল আর তানিয়া শিক্ষা বিভাগে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের জীবনে নতুন চ্যালেঞ্জ এলো। রাজনীতি, সেশন, আর্থিক সংকট, নানা সমস্যা। কখনো কখনো আলমের মনে হতো সে হয়তো লেখক হতে পারবে না। তানিয়াও মাঝে মাঝে হতাশ হতো। কিন্তু তারা একে অপরকে সাহায্য করত। আলম যখন হতাশ হতো, তানিয়া তাকে মনে করিয়ে দিত তার স্বপ্নের কথা। তানিয়া যখন ভেঙে পড়ত, আলম তাকে শক্তি যোগাত। নবম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। স্নাতক শেষ করার পর আলম একটা পত্রিকায় চাকরি পেল, সাংবাদিক হিসেবে। বেতন খুব বেশি না, কিন্তু লেখার সুযোগ ছিল। সে ফিচার লিখত, গল্প লিখত। তানিয়া একটা স্কুলে শিক্ষিকা হিসেবে যোগ দিল। তার স্বপ্ন ছিল গ্রামে ফিরে যাওয়া, কিন্তু সে জানত এখনো সময় হয়নি। আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। একদিন আলম একটা প্রকাশনা সংস্থায় তার লেখা গল্পের পাণ্ডুলিপি জমা দিল। সে একটা উপন্যাস লিখেছিল, নদীর ধারে সেই গাগু। এটা ছিল তাদের নিজেদের গল্প, তাদের গ্রামের গল্প। কয়েক মাস পর প্রকাশক ফোন করলেন, আপনার বই আমরা প্রকাশ করতে চাই। গল্পটা খুব সুন্দর, আবেগময়। আলম বিশ্বাস করতে পারছিল না। তার স্বপ্ন সত্যি হচ্ছে। সে প্রথমেই তানিয়াকে খবরটা দিল, আমি জানতাম তুমি পারবে। তুমি কি সত্যিই লেখক? তানিয়া খুশিতে আটখানা। বইটা প্রকাশিত হওয়ার পর বেশ সাড়া পড়ে গেল। পাঠকরা ভালো সাড়া দিল, সমালোচকরাও প্রশংসা করল। দশম অধ্যায়, ঘরে ফেরা। 5 বছর পর আলম আর তানিয়া সিদ্ধান্ত নিল তারা গ্রামে ফিরে যাবে। ঢাকায় তারা যা অর্জন করতে চেয়েছিল তা করেছে। এখন সময় এসেছে নিজেদের শেকদে ফিরে যাওয়ার। তারা বিয়ে করল। সাদামাটা অনুষ্ঠান, কিন্তু পূর্ণ আন্তরিকতায়। পুরো গ্রাম এসেছিল তাদের বিয়েতে। তোমরা আমাদের গর্ব, মুক্তার সাহেব আবেগে বললেন। বিয়ের পর তারা গ্রামে থেকে গেল। আলম লেখালেখি চালিয়ে গেল। সে গ্রামের গল্প লিখত, সাধারণ মানুষের গল্প। তার বই পরপর সফল হতে লাগল। তানিয়া গ্রামে একটা স্কুল খুল, বিনামূল্যে গরিব মেয়েদের পড়াতে লাগল। সে তার স্বপ্ন পূরণ করছিল। একাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। 3 বছর পর তাদের একটা মেয়ে হলো। নাম রাখো রূপা। ছোট্ট, ফুটফুটে, ঠিক যেন তানিয়ার মতো। রূপা বড় হতে লাগল গ্রামের মুক্ত পরিবেশে। নদীর ধারে খেলা, মাঠে দৌড়ানো, গাছে চড়া, সবকিছু। আলম তাকে গল্প শোনাত, তানিয়া তাকে পড়াত। একদিন রূপা জিজ্ঞেস করল, বাবা, তুমি আর মা কিভাবে পরিচিত হলে? আলম হেসে বলল, সেটা একটা লম্বা গল্প মা। একদিন তোমাকে পুরো গল্প শোনাব দি। এখন শোনাও না, রূপা জেদ করল। আলম তানিয়ার দিকে তাকাল। তানিয়া হেসে মাথা নাড়ল। ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে দুটো ছেলে মেয়ে পরিচিত হয়েছিল। দ্বাদশ অধ্যায়, পূর্ণতা। বছর কেটে গেল। আলমের বই এখন দেশ জুড়ে জনপ্রিয়। সে একজন প্রতিষ্ঠিত লেখক। কিন্তু খ্যাতি তাকে বদলায়নি। সে এখনও সেই সরল, বিনয়ী আলম। তানিয়ার স্কুল এখন বড় হয়েছে। শত শত মেয়ে সেখানে পড়ছে। অনেকে এখন কলেজে, বিশ্ববিদ্যালয়ে। তানিয়া তাদের সবার কাছে একজন আদর্শ। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তুমি জানো, এই জায়গাটাই আমার সবচেয়ে প্রিয়। এখানেই আমরা প্রথম একসাথে বসেছিলাম, স্বপ্নের কথা বলেছিলাম। আর এখন সেই স্বপ্ন পূরণ হয়েছে, তানিয়া বলল। শুধু পূরণই না, আরও বেশি কিছু পেয়েছি। তোমাকে পেয়েছি, রূপাকে পেয়েছি, এই সুন্দর জীবনটা পেয়েছি। রূপা তখন দৌড়ে এসে তাদের কোলে বসল। বাবা, আমি বড় হয়ে তোমার মতো লেখক হব। আলম হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। তুমি যা হতে চাও তাই হবে মা। আমরা তোমার পাশে আছি। সূর্য তখন অস্ত যাচ্ছে নদীর ওপারে। লাল কমলা আকাশ, নদীর শীতল বাতাস, আর পরিবারের উষ্ণতা, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? ত্রয়োদশ অধ্যায়, গ্রামের উন্নয়ন। আলম আর তানিয়া শুধু নিজেদের নিয়েই ব্যস্ত ছিল না,
তারা পুরো গ্রামের উন্নয়ন নিয়ে ভাবত। আলম তার লেখালেখি থেকে যা আয় করত তার একটা অংশ গ্রামের উন্নয়নে ব্যয় করত। তারা গ্রামে একটা লাইব্রেরি খুলল, হাজার হাজার বই নিয়ে। গ্রামের যে কেউ এসে বই পড়তে পারত। ছোট ছেলেমেয়েরা বিকেলে এসে বই পড়ত, গল্প শুনত। জ্ঞানী শক্তি আলম সবসময় বলতো, আমরা যদি আমাদের নতুন প্রজন্মকে শিক্ষিত করতে পারি তাহলে গ্রাম এমনিতেই উন্নত হবে। তানিয়া তার স্কুলে শুধু পড়াশোনাই শেখাতো না, জীবন দক্ষতাও শেখাতো। মেয়েদের শেখাতো কিভাবে আত্মবিশ্বাসী হতে হয়, কিভাবে নিজের মতামত প্রকাশ করতে হয়, কিভাবে স্বাবলম্বী হতে হয়। শিক্ষা মানে শুধু বই পড়া নয়, তানিয়া বলতো। শিক্ষা মানে জীবনকে বুঝতে শেখা, মানুষ হয়ে ওঠা। গ্রামের মানুষ তাদের এই প্রচেষ্টায় খুব খুশি ছিল। যারা আগে মেয়েদের স্কুলে পাঠাতে চাইত না, তারাও এখন পাঠাতে শুরু করেছে। একদিন গ্রামের প্রবীণ হাজী সাহেব আলমকে বললেন, বাবা, তোমরা আমাদের গ্রামের জন্য যা করছো সেটা আল্লাহ কবুল করুন। তোমরা না থাকলে আমাদের গ্রাম এখনো অন্ধকারেই থাকত। আলম বিনয়ের সাথে বলল, চাচা, আমরা তো এই গ্রামেরই সন্তান। আমাদের দায়িত্ব এই গ্রামের সেবা করা। চতুর্দশ অধ্যায়, বাধা আর সংগ্রাম। কিন্তু জীবন তো সবসময় মসৃণ পথে চলে না। একদিন গ্রামে একটা বড় সমস্যা দেখা দিল। পদ্মা নদীর ভাঙন শুরু হলো। প্রতিদিন নদী গ্রামের জমি গিলে খাচ্ছে। অনেক পরিবার তাদের বাড়িঘর হারাচ্ছে। ফসলের জমি নদীতে তলিয়ে যাচ্ছে। মানুষ আতঙ্কিত। আলম আর তানিয়া বসে থাকল না। তারা একটা সভা ডাকল। পুরো গ্রামের মানুষ এলো। আমরা যদি একসাথে কাজ করি তাহলে আমরা নদীর ভাঙন রোধ করতে পারব, আলম বলল। আমাদের সরকারের কাছে দরখাস্ত দিতে হবে, আমাদের নিজেদেরও কিছু পদক্ষেপ নিতে হবে। তারা একটা কমিটি গঠন করল। জেলা প্রশাসকের কাছে দরখাস্ত দিল। সংবাদপত্রে লিখল। আলম তার লেখনীর মাধ্যমে এই সমস্যা তুলে ধরল সারা দেশে। কয়েক মাসের সংগ্রামের পর সরকার নড়েচড়ে বসল। নদীর তীরে বাঁধ নির্মাণের কাজ শুরু হলো। ধীরে ধীরে ভাঙন থামল। গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল। তোমরা আমাদের গ্রামকে বাঁচিয়েছ, একজন বৃদ্ধ আলমকে আশীর্বাদ করলেন। আমরা সবাই মিলে বাঁচিয়েছি, আলম বলল। এটা সবার প্রচেষ্টার ফল। পঞ্চম অধ্যায়, রূপার স্বপ্ন। রূপা এখন 10 বছরের। খুব মেধাবী মেয়ে। স্কুলে সব সময় প্রথম হয়। কিন্তু শুধু পড়াশোনায় নয়, সে খেলাধুলায়, গানেও ভালো। একদিন রূপা তার বাবা মাকে বলল, আমি ডাক্তার হতে চাই। গ্রামের মানুষদের সেবা করব। আলম আর তানিয়া খুশি হল। তাদের মেয়ে অন্যের সেবা করতে চায়, এর চেয়ে বড় গর্বের আর কি হতে পারে। তুমি যা হতে চাও আমরা তোমাকে সাহায্য করব, তানিয়া বলল। কিন্তু রূপার একটা শর্ত ছিল। আমি ঢাকায় না, গ্রামেই থাকব। এখানেই পড়ব, এখানেই ডাক্তারি করব। আলম হেসে বলল, কেন মা? ঢাকায় তো ভালো সুযোগ পাবে। বাবা, তুমি আর মা যেমন গ্রামে ফিরে এসেছ, আমিও তাই চাই। গ্রামের মানুষদের সবচেয়ে বেশি সাহায্যের দরকার। এই কথা শুনে আলমের চোখে পানি এসে গেল। তার মেয়ে তার আদর্শকে ধারণ করছে। রূপা খুব পরিশ্রমী ছিল। প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা করত। মায়ের স্কুলে ছোটদের পড়াতে সাহায্য করত। বাবার লেখার কাজেও হাত লাগাত। রূপা, তুমি এত কাজ করো, ক্লান্ত হয়ে যাও না? তানিয়া একদিন জিজ্ঞেস করল। না মা, আমি যখন মানুষের উপকার করি তখন আমার ভালো লাগে। ক্লান্তি লাগে না, রূপা হেসে জবাব দিল। সব শ্রদ্ধায় পুরস্কার। আলমের লেখালেখি এখন দেশের সীমা পেরিয়ে গেছে। তার বই অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষা। বিদেশেও পাঠক তৈরি হয়েছে। একদিন একটা খবর এলো, আলম জাতীয় সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছে। এটা দেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। পুরো গ্রাম আনন্দে উদ্বেলিত। আমাদের আলম জাতীয় পুরস্কার পাবে, সবাই গর্ব করে বলতে লাগল। পুরস্কার দেওয়ার অনুষ্ঠান হলো ঢাকায়। প্রধানমন্ত্রী নিজে পুরস্কার তুলে দিলেন আলমের হাতে। আপনার লেখা আমাদের গ্রাম বাংলার প্রকৃত চিত্র তুলে ধরে, প্রধানমন্ত্রী বললেন। আপনি দেশের গর্ব। আলম বিনয়ের সাথে পুরস্কার নিল। তার মনে পড়ল সেই দিনগুলোর কথা, যখন সে নদীর ধারে বসে স্বপ্ন দেখতে লেখক হওয়ার। পুরস্কার পাওয়ার পর আলম একটা বক্তৃতা দিল। এই পুরস্কার শুধু আমার একার নয়। এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মেয়ে রূপার, আমার গ্রামের সব মানুষের। তারা আমাকে অনুপ্রাণিত করেছে, সাহস দিয়েছে। তানিয়ার চোখে খুশির অশ্রু।
তার স্বামী এত বড় সম্মান পেল, কিন্তু তবুও সে নিজের কৃতিত্ব সবার সাথে ভাগ করে নিচ্ছে। সপ্তদশ অধ্যায়, তানিয়ার স্বীকৃতি। আলমের পুরস্কার পাওয়ার 1 বছর পর তানিয়াও একটা সম্মান পেল। সরকার তাকে কুশেরা শিক্ষক পুরস্কার দিল। তার স্কুল থেকে যে মেয়েরা বের হয়ে গেছে তারা এখন বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ উদ্যোক্তা। পুরস্কার নেওয়ার সময় তানিয়া বলল, আমি শুধু বীজ বপন করেছি। এই মেয়েরাই আমার আসল পুরস্কার। তারা নিজেদের প্রতিষ্ঠিত করেছে, সমাজে অবদান রাখছে। তার স্কুলের একজন প্রাক্তন ছাত্রী, যে এখন একজন সফল ব্যবসায়ী, মঞ্চে উঠে এসে বলল, ম্যাডাম না থাকলে আমি আজ এখানে থাকতাম না। তিনি আমাকে শুধু পড়াশোনাই শেখাননি, আত্মবিশ্বাস শিখিয়েছেন। রূপা তখন মঞ্চের নিচে বসে মায়ের দিকে তাকিয়েছিল গর্বিত চোখে। আমার মা সত্যিই সেরা, সে মনে মনে বলল। অষ্টাদশ অধ্যায়, সময়ের প্রবাহ। আরও কয়েক বছর কেটে গেল। রূপা এখন 8ম শ্রেণীতে। খুব ভালো ছাত্রী। তার স্বপ্ন ডাক্তার হওয়ার, সেই স্বপ্ন এখনও অটুট। আলম এখনও লিখে যাচ্ছে। তার নতুন একটা উপন্যাস বের হলো, জোছনা রাতের স্বপ্ন। এটাও বেশ জনপ্রিয় হলো। তানিয়ার স্কুল এখন অনেক বড়। 300 জন ছাত্রী, 10 জন শিক্ষক, একটা পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান। গ্রামটাও অনেক বদলে গেছে। এখন পাকা রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্যকেন্দ্র, সবকিছু আছে। কিন্তু গ্রামের আত্মা, সেই সারল্য, সেই ভালোবাসা, সেটা আছে অক্ষুণ্ণ। একদিন সন্ধ্যায় পুরো পরিবার নদীর ধারে বসেছিল। আলম, তানিয়া, রূপা আর সামিয়া। সামিয়া এখন বিবাহিত, তার একটা ছেলে আছে। ভাইয়া, মনে আছে যখন আমি ছোট ছিলাম, তুমি আর ভাবি এখানে বসে গল্প করতে? সামিয়া হেসে বলল। মনে আছে, আলম হেসে বলল। সেই সময়গুলো কত সুন্দর ছিল। এখনকার সময়ও কম সুন্দর নয়, তানিয়া বলল। আমরা একসাথে আছি, সুস্থ আছি, খুশি আছি, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি? রূপা বলল, বাবা, তোমার আর মায়ের মতো আমিও একজন ভালো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। আলম মেয়ের মাথায় হাত রেখে বলল, তুমি পাবে মা। তবে তার আগে তোমার স্বপ্ন পূরণ করো। ডাক্তার হও, তারপর জীবনসঙ্গী খুঁজবে। 19 অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। রূপা এসএসসি পরীক্ষা দিল। ফলাফল বেরোলো, GPA 5। পুরো গ্রাম খুশি। আলম আর তানিয়া গর্বিত। কিন্তু এখন একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। রূপা ডাক্তার হতে চায়, আর তার জন্য তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে। কিন্তু গ্রামে তো মেডিকেল কলেজ নেই। বাবা, আমি ঢাকা মেডিকেলে ভর্তি হতে চাই, রূপা বলল। আলম একটু চিন্তিত হলো। কিন্তু তুমি তো বলেছিলে গ্রামে থাকবে। হ্যাঁ বাবা, আমি গ্রামে ফিরে আসব। কিন্তু ভালো ডাক্তার হতে হলে ভালো প্রতিষ্ঠান থেকে পড়তে হবে। আমি 5 বছর ঢাকায় থাকব, তারপর ফিরে আসব এবং গ্রামে একটা হাসপাতাল খুলব। তানিয়া বলল, মেয়েটা ঠিকই বলছে। আমরাও তো ঢাকায় গিয়ে পড়াশোনা করেছিলাম, তারপর ফিরে এসেছি। রূপা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হল। প্রথম দিকে গ্রাম ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সে জানত এটা তার লক্ষ্যের জন্য প্রয়োজন। আলম আর তানিয়া প্রতি মাসে ঢাকায় যেত মেয়েকে দেখতে। রূপা ফোনে প্রতিদিন কথা বলত। 20 অধ্যায়, পরিবারের বন্ধন। 5 বছর খুব দ্রুত কেটে গেল। রূপা ডাক্তার হয়ে গেল। MBBS পাস করে ভালো ফলসহ। এখন তার সামনে অনেক সুযোগ। ঢাকার বড় বড় হাসপাতাল তাকে চাকরির অফার দিচ্ছে। কিন্তু রূপার লক্ষ্য অন্য। বাবা, আমি গ্রামে ফিরে আসছি, রূপা ফোনে বলল। তুমি নিশ্চিত? ঢাকায় তো অনেক ভালো সুযোগ, আলম বলল। বাবা, আমার স্বপ্ন তো ঢাকায় বড় ডাক্তার হওয়া নয়। আমার স্বপ্ন গ্রামের মানুষের সেবা করা। রূপা গ্রামে ফিরে এলো। গ্রামের মানুষ তাকে মাথায় করে নিয়ে এলো। আমাদের নিজের ডাক্তার। সে একটা ছোট ক্লিনিক খুল। বিনামূল্যে গরিব মানুষদের চিকিৎসা দিতে লাগল। যাদের সামর্থ্য আছে তারা দিত, যাদের নেই তাদের কাছ থেকে কিছু নিত না। তুমি কিভাবে চালাবে এভাবে? আলম একদিন জিজ্ঞেস করল। বাবা, তুমি তো লেখক হয়েছ মানুষের সেবা করার জন্য, মা শিক্ষিকা হয়েছে সেবার জন্য। আমিও তাই। টাকা পয়সা পরে দেখা যাবে। আলম মেয়েকে জড়িয়ে ধরল। তুমি আমাদের গর্ব। 21 অধ্যায়, নতুন সঙ্গী। রূপা যখন ক্লিনিকে ব্যস্ত, তখন একদিন একজন তরুণ ডাক্তার এলো। তার নাম ফাহিম। সে ঢাকা থেকে এসেছে গ্রামাঞ্চলে স্বেচ্ছাসেবা করতে।
ফাহিম আর রূপা একসাথে কাজ করতে লাগল। দুজনেই একই স্বপ্ন দেখে, গ্রামের মানুষের সেবা করা। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হল। তারপর সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপান্তরিত হল। একদিন ফাহিম আলমের কাছে এলো। চাচা, আমি রূপাকে বিয়ে করতে চাই। আলম হেসে বলল, তুমি কি রূপাকে জিজ্ঞেস করেছ? হ্যাঁ, সে রাজি। ফাহিম লজ্জা পেয়ে বলল। তানিয়া খুশিতে আটখানা। আমার মেয়ে একজন ভালো মানুষ পেয়েছে গি। রূপা আর ফাহিমের বিয়ে হলো। সাদামাটা কিন্তু আন্তরিক অনুষ্ঠান। পুরো গ্রাম এসেছিল। বিয়ের পর তারা দুজন মিলে ক্লিনিক চালাতে লাগল। তারা স্বপ্ন দেখে গ্রামে একটা বড় হাসপাতাল করার। বিংশ অধ্যায়, 3 প্রজন্ম। 2 বছর পর রূপার একটা ছেলে হলো। নাম রাখল আয়ান। আলম আর তানিয়া দাদা দাদি হলো। দেখো আমাদের নাতি, আলম আবেগে বলল। তানিয়া শিশুটিকে কোলে নিয়ে বলল, এই শিশু আমাদের ভবিষ্যৎ। এর জন্যই তো আমরা এত কাজ করছি। এখন বাড়িতে 3 প্রজন্ম। আলমতানিয়া, রূপা, ফাহিম আর ছোট্ট আয়ান। প্রতিদিন সন্ধ্যায় তারা একসাথে বসে। আলম গল্প বলে, তানিয়া গান শোনে, রূপা দিনের কাজের গল্প বলে। একদিন আয়ান যখন একটু বড় হলো, সে জিজ্ঞেস করল, দাদু তুমি কি করো? আলম হেসে বলল, আমি গল্প লিখি, নাটক। আমাকে একটা গল্প বলো না? ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে কি। আর এভাবেই চলতে থাকে জীবনের গল্প, প্রজন্ম থেকে প্রজন্মে। 23 অধ্যায়, উত্তরাধিকার। আলম এখন 7 পেরিয়ে গেছে। চুলদাড়ি পেকে গেছে, কিন্তু লেখার হাত এখনো অক্ষুণ্ণ। সে এখনো প্রতিদিন লেখে। তানিয়াও এখন অবসর নিয়েছে স্কুল থেকে, কিন্তু মাঝে মাঝে যায় ছাত্রীদের সাথে দেখা করতে। একদিন আয়ান, যে এখন 5 বছরের, দাদুকে জিজ্ঞেস করল, দাদু তুমি কত বই লিখেছ? প্রায় 20টা, আলম বলল। আমিও বড় হয়ে লেখক হব, আয়ান বলল। রূপা হেসে বলল, তুমি যা হতে চাও তাই হবে গি। আলম নাতিকে কোলে নিয়ে বলল, লেখক হওয়া মানে শুধু বই লেখা নয় বাবা। লেখক হওয়া মানে মানুষের কথা বলা, সত্য বলা, ভালোবাসা ছড়িয়ে দেওয়া গি। আমি সব করব, আয়ান উৎসাহিত হয়ে বলল। তানিয়া নাতিকে আদর করে বলল, তুমি করবে, আমরা জানি গি। 24 অধ্যায়, গ্রামের হাসপাতাল। রূপা আর ফাহিমের স্বপ্ন ছিল গ্রামে একটা বড় হাসপাতাল খোলার। তারা কয়েক বছর ধরে টাকা জমিয়ে রাখছিল। আলমও তার রয়্যালটির একটা অংশ দিয়েছিল। অবশেষে সেই দিন এলো। তারা একটা 3তলা হাসপাতাল তৈরি করল। নাম দিল উরূপসী হাসপাতাল। উদ্বোধনের দিন পুরো জেলা থেকে মানুষ এলো। স্বাস্থ্যমন্ত্রী নিজে এসে উদ্বোধন করলেন। এই হাসপাতাল শুধু একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র নয়, মন্ত্রী বললেন, এটা একটা স্বপ্নের বাস্তবায়ন। ডা রূপা আর ডা ফাহিম যা করেছেন সেটা অনুকরণীয়। হাসপাতালে 10টা বেড, অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি, সবকিছু আছে। আর সবচেয়ে বড় কথা, গরিবদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা। আলম গর্বে বুক ফুলিয়ে বলল, আমার মেয়ে যা করেছে আমি কলম দিয়ে তা করতে পারিনি গি। তুমি কলম দিয়ে মানুষের মন ছুঁয়েছ, আমি হাত দিয়ে মানুষের শরীর সারাচ্ছি। দুটোই সমান গুরুত্বপূর্ণ, রূপা বলল। 25 অধ্যায়, প্রত্যাবর্তন। একদিন গ্রামে একটা আশ্চর্য ঘটনা ঘটল। যে ছেলেটা 30 বছর আগে গ্রাম ছেড়ে আমেরিকায় গিয়েছিল, সে ফিরে এলো। তার নাম জামিল। সে আমেরিকায় একজন সফল ব্যবসায়ী, কিন্তু বয়স হয়েছে, এখন শেখদে ফিরতে চায়। জামিল আলমের সাথে দেখা করতে এলো। আমি তোমার বই পড়েছি আমেরিকায় বসে। সেই বই পড়ে আমার গ্রামের কথা মনে পড়ে গেল, তাই ফিরে এলাম। স্বাগতম, আলম হাসি মুখে বলল। জামিল বলল, আমি এই গ্রামের জন্য কিছু করতে চাই। তুমি কি পরামর্শ দাও? আলম ভাবল একটু, তারপর বলল, গ্রামে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলো। যুবকদের হাতে কলমে কাজ শেখাও, তাহলে তারা চাকরি পাবে, স্বাবলম্বী হবে। জামিল খুশি হল। চমৎকার আইডিয়া। কয়েক মাসের মধ্যে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হলো। সেখানে ছেলেমেয়েরা কম্পিউটার, ইলেকট্রনিক্স, সেলাই, রান্না, নানা বিষয়ে প্রশিক্ষণ পেতে লাগল। এভাবে একে একে গ্রামে নতুন নতুন সুবিধা যুক্ত হতে লাগল। কেউ ফিরে এসে স্কুলে দান করল, কেউ রাস্তা বানিয়ে দিল, কেউ মসজিদ মন্দির সংস্কার করল। আলম দেখছিল আর ভাবছিল, একজন মানুষ যদি ভালো কাজ শুরু করে, তাহলে সেটা অন্যদেরও অনুপ্রাণিত করে কি। 26 অধ্যায়, পরবর্তী প্রজন্ম। আয়ান এখন 10 বছরের।
খুব মেধাবী ছেলে। সে দাদুর কাছে বসে গল্প শোনে, দাদির কাছে থেকে জীবনের পাঠ নেয়। একদিন স্কুলে একটা রচনা প্রতিযোগিতা হলো। বিষয় ছিল আমার স্বপ্নের বাংলাদেশ। আয়ান লিখে, আমার স্বপ্নের বাংলাদেশে সবাই শিক্ষিত হবে, কেউ অসুস্থ হলে চিকিৎসা পাবে, কেউ গরিব থাকবে না, সবাই একসাথে মিলেমিশে থাকবে। আমার দাদু বলেন, স্বপ্ন দেখতে হয় বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হয়। আয়ান প্রথম হল। পুরস্কার পেল। আলম নাতির রচনা পড়ে চোখ ভিজিয়ে ফেল। আমাদের শিক্ষা বৃথা যায়নি, নতুন প্রজন্ম ঠিক পথে আছে। ২৭ অধ্যায়, জীবনের সন্ধ্যা। আলম এখন ৬৫ পেরিয়ে গেছে। শরীর একটু দুর্বল হয়ে এসেছে, কিন্তু মন এখনো তরুণ। একদিন ডাক্তার বলল তার হার্টের সমস্যা আছে, বিশ্রাম নিতে হবে। রূপা খুব চিন্তিত। বাবা, তুমি এখন আর এত কাজ করবে না, বিশ্রাম নাও। কিন্তু আলম কি থেমে থাকার মানুষ? সে এখনো লেখে, মানুষের সাথে দেখা করে, গ্রামের উন্নয়নের কাজে যুক্ত থাকে। তানিয়া বলল, তুমি একটু শান্ত হও। আমরা এত কাজ করেছি, এখন পরের প্রজন্মকে দায়িত্ব দাও। তুমি ঠিক বলছো, আলম মেনে নিল। কিন্তু আমার একটা শেষ ইচ্ছা আছে। কি? তানিয়া জিজ্ঞেস করল। আমি আমাদের জীবনের গল্পটা লিখতে চাই, একটা আত্মজীবনী, যাতে পরের প্রজন্ম জানতে পারে আমরা কিভাবে স্বপ্ন দেখেছিলাম, কিভাবে সেই স্বপ্ন পূরণ করেছিলাম। তুমি লেখো, তানিয়া হেসে বলল। আমি তোমাকে সাহায্য করব। ২৮ অধ্যায়, শেষ বই। পরের ৬ মাস আলম লিখল তার জীবনের গল্প। নদীর ধারে সেই গা, একটি জীবন কথা, কি নাম দিল। বইটাই ছিল তাদের প্রথম দেখা, প্রথম প্রেম, সংগ্রাম, সফলতা, ব্যর্থতা, সবকিছু। বই প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে সাড়া পড়ে গেল। মানুষ পড়ল আর অনুপ্রাণিত হল। একজন পাঠক চিঠি লিখল, আপনার বই পড়ে আমি বুঝেছি স্বপ্ন দেখা আর তা পূরণ করা সম্ভব। আমিও এখন আমার গ্রামে ফিরে যাব, কিছু করব। আলম এই চিঠি পড়ে খুশি হল। দেখো তানিয়া, আমাদের জীবন বৃথা যায়নি, আমরা মানুষকে অনুপ্রাণিত করতে পেরেছি। ২৯ অধ্যায়, বিদায়। এক শীতের সকালে আলম ঘুম থেকে উঠল না। তার হার্ট অ্যাটাক হয়েছে। রূপা যতই চেষ্টা করল, কিছু করতে পারল না। আলম চলে গেল। পুরো গ্রাম শোকে মুহ্যমান। আমাদের আলম চলে গেল, সবাই কাঁদল। তানিয়া কান্নায় ভেঙে পড়ল। তুমি আমাকে একা ফেলে চলে গেলে। রূপা মাকে সান্ত্বনা দিল। মা, বাবা চলে যায়নি, তার লেখায় সে বেঁচে আছে, তার কাজে সে বেঁচে আছে, আমাদের মধ্যে সে বেঁচে আছে। আলমের জানাজায় হাজার হাজার মানুষ এলো। তাকে সমাহিত করা হলো গ্রামের কবরস্থানে, নদীর পাশে, যেখানে সে জীবনের অনেকটা সময় কাটিয়েছে। ৩০ অধ্যায়, উত্তরাধিকার, শেষ অধ্যায়। আলমের মৃত্যুর পর তানিয়া ভেঙে পড়েনি। সে আরও শক্ত হয়েছে। আলম চলে গেছে, কিন্তু তার স্বপ্ন চলে যায়নি। আমাকে সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে হবে। সে গ্রামের লাইব্রেরিটাকে কি আলম স্মৃতি লাইব্রেরি নাম দিল। সেখানে আলমের সব বই রাখা হলো। রূপা হাসপাতালে আরও বেশি মনোযোগী হলো। বাবা চাইতেন আমি মানুষের সেবা করি, আমি তাই করব। ফাহিম তার পাশে থেকে সাহায্য করল। আয়ান, যে এখন ১৫ বছরের, দাদুর মতো লিখতে শুরু করল। সে গল্প লেখে, কবিতা লেখে। একদিন আয়ান তানিয়াকে তার লেখা একটা গল্প দেখাল। গল্পের নাম দাদুর স্বপ্ন। তানিয়া পড়ল। চোখে পানি এলো। তোমার দাদু বেঁচে আছে তোমার মধ্যে। বছরের পর বছর কেটে গেল। গ্রামটা আরও উন্নত হলো, কিন্তু আলমকে কেউ ভুলল না। প্রতি বছর তার জন্মদিনে গ্রামে একটা সাহিত্য উৎসব হয়। তরুণ লেখকরা আসে, তাদের লেখা পড়ে। তানিয়া এখন ৮০ পেরিয়ে গেছে, কিন্তু এখনও প্রতিদিন স্কুলে যায়, ছাত্রীদের দেখে আসে। একদিন এক তরুণী তানিয়াকে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনার আর আলম স্যারের গল্পটা কি সত্যি? তানিয়া হেসে বলল, হ্যাঁ, প্রতিটা শব্দ সত্যি। আমরা স্বপ্ন দেখেছিলাম, আর সেই স্বপ্ন পূরণ করেছিলাম। আমিও কি পারবো? তরুণী জিজ্ঞেস করল। অবশ্যই পারবে, তানিয়া দৃঢ়তার সাথে বলল। শুধু স্বপ্ন দেখো, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করো, আর কখনো হাল ছেড়ো না। সেদিন সন্ধ্যায় নদীর ধারে বসে তানিয়া আকাশের দিকে তাকাল। আলম, তুমি কি দেখছো? আমরা যা শুরু করেছিলাম তা এখনো চলছে। তোমার স্বপ্ন বেঁচে আছে।
নদীর জল কুলকুল করে বয়ে যাচ্ছে। বাতাসে যেন আলমের কণ্ঠস্বর ভেসে এলো, আমি জানতাম তুমি পারবে। আমরা একসাথে এই স্বপ্ন দেখেছিলাম, তুমি তা বাঁচিয়ে রেখেছ। ধন্যবাদ তানিয়াগু। তানিয়া হাসু, চোখে পানি কিন্তু মুখে হাসি। ধন্যবাদ তোমাকে আলম, তুমি আমার জীবনকে অর্থবহ করেছিলে। সমাপ্তি। এই ছিল আলম আর তানিয়ার গল্প। দুটো সাধারণ মানুষ যারা অসাধারণ স্বপ্ন দেখেছিল। আর সেই স্বপ্ন শুধু নিজেদের জন্যই ছিল না, ছিল সবার জন্য। আজও রূপসী গ্রামে যদি যাও, দেখবে আলম স্মৃতি লাইব্রেরি, তানিয়া বালিকা বিদ্যালয়, রূপসী হাসপাতাল, সবকিছু দাঁড়িয়ে আছে। এগুলো শুধু ভবন নয়, এগুলো স্বপ্নের বাস্তবায়ন। আর নদীর ধারে, যেখানে একদিন দুটো তরুণ তরুণী বসে স্বপ্ন দেখেছিল, সেখানে এখন একটা ফলক লাগানো আছে। তাতে লেখা, যেখানে স্বপ্ন শুরু হয়েছিল। আলম ও তানিয়া, দুই স্বপ্নদ্রষ্টা, দুই সেবক, যারা প্রমাণ করেছেন স্বপ্ন দেখলে এবং কাজ করলে সবকিছুই সম্ভব। শিক্ষা, জীবনের স্বপ্ন দেখো বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য নিরলসভাবে কাজ করো। নিজের জন্য নয়, সবার জন্য কিছু করার চেষ্টা করো। তাহলেই জীবন সার্থক হবে।